ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সাড়ে 7 মাস পর আজকে আবারও এই রাজ্যে লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 5টা থেকে লোকাল ট্রেন চলাচল করছে, দীর্ঘ 4 ঘন্টা হয়ে গেল। বিভিন্ন স্টেশনের ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম। কোথাও যাত্রীরা টাইম টেবিল মিলিয়ে দেখছেন, আবার কোথাও যাত্রীদের মধ্যে একটু ক্ষোভ রয়েছে, একটু লাইনে অপেক্ষা করতে হচ্ছে, টিকিট কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, সৌভিক মজুমদার হাওড়া স্টেশন থেকে এবং সোনারপুর স্টেশন থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার। আমি প্রথমেই চলে যাব সৌভিকের কাছে। সৌভিক, 4 ঘন্টা পেরিয়ে গিয়েছে, হাওড়া স্টেশনের ছবিটা এই মুহূর্তে ঠিক কিরকম? দেখো, ছবিটা অন্যান্য সময়ের মতো নয়, কিন্তু আমরা সকাল থেকেই আছি, যখন থেকে ট্রেন শুরু হয়েছে উত্তরোত্তর কিন্তু মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখন এই সময়টা কার্যত বলা চলে যে অফিস টাইমে শুরু, ভরা অফিস টাইম। সেই সময় তুমি দেখতে পাচ্ছ যে এই হাওড়া স্টেশনের যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু হাওড়া স্টেশনের সাধারণ ছবি নয়। বছরের অন্যান্য সময় বা করোনা অতিমারির আগে পর্যন্ত এই সময় কার্যত তিল ধরনের জায়গা হাওড়া স্টেশনে থাকতো না, কিন্তু এই পরিস্থিতিতে আপাততভাবে সকাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ বা রাজ্য প্রশাসনের তরফ থেকে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নেওয়া হয়েছে বা যে গাইডলাইন মেনে চলা হচ্ছে, সেই গাইডলাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রেলের যারা আধিকারিক আছেন তারাও সেই গাইডলাইনটার দিকে বারবার জোর দিচ্ছেন। এবং তারা সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে হাওড়া স্টেশন সহ একাধিক স্টেশনে মাইকিংয়ের যে প্রক্রিয়া, সেই মাইকিংয়ের প্রক্রিয়া চলছে এবং তার পাশাপাশি কেউ যেন দূরত্ববিধি অতিক্রম না করেন বা স্যানিটাইজার ব্যবহার করেন বা মাস্ক ব্যবহার করেন, সেই সমস্ত গোটা বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু তারা সেটা মেনে চলছেন। এবং এখনো পর্যন্ত যেটা ছবি দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই যে ভিড় নিয়ন্ত্রণ, সেই ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশের যারা আধিকারিক আছেন, রেলওয়ের যারা আধিকারিক আছেন তারা সক্ষম হয়েছেন। এবং এই ভিড় যত সময় যত গড়াচ্ছে, তার পাশাপাশি মানুষের সংখ্যা বা যাত্রীর সংখ্যা সেটাও বাড়ছে। একদমই সৌভিক, হাওড়া স্টেশনের ছবি সৌভিক আমাদের দেখালো। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সোনারপুর স্টেশনে। সন্দীপ সরকার সেখান থেকে রয়েছেন। সন্দীপ, কিছুক্ষণ আগেই তুমি যেমন ছবি দেখাচ্ছিলে যে টিকিটের জন্য লম্বা লাইনে অপেক্ষা করছেন যাত্রীরা, এখন কি ছবি? টিকিটের লম্বা লাইন রয়েছে, তবে স্টেশনের ভিড় কমানোর জন্য অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব রেল, তা বলার অপেক্ষা থাকে না। সোনারপুর স্টেশনে প্রবেশ করতে হলে একমাত্র উপায় হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে প্রবেশ পথ, তা এর বাইরে প্ল্যাটফর্মে ওঠার যত পথ রয়েছে প্রত্যেকটি পথ এইভাবে রেলিং দিয়ে আটকে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাবে যাত্রীরা ওঠার চেষ্টা করছেন, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে পত্রপাঠ। প্রত্যেকটি স্টেশনের প্ল্যাটফর্মে ওঠার জায়গায় গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং যারা এখানে আরপিএফ কর্মীরা রয়েছেন তারা বোঝাচ্ছেন মানুষজনকে এবং তারা বলে দিচ্ছেন যে এখান দিয়ে যাওয়া যাবে না। তুমি দেখতে পাবে যে এইভাবেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেল পুলিশ কর্মী রয়েছেন, জিআরপি রয়েছে, আরপিএফ রয়েছে, তারা বোঝাচ্ছেন যে কোনোভাবেই এখান দিয়ে যাওয়া যাবে না। উদ্দেশ্য একটাই, প্ল্যাটফর্মকে যতটা সম্ভব কম ভিড় রাখা যায় এবং এই উদ্যোগ যে রীতিমতো সাকসেসফুল তা বলে দিচ্ছে এই চিত্রটাই। অবাঞ্ছিত ভিড় নেই প্ল্যাটফর্মে, যেটা আমরা অনেক সময় দেখে থাকি যে ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মের ছবি অফিস টাইমে। এখন ঘড়ির কাঁটায় 9টা বেজে গিয়েছে, ভরা অফিস টাইম, যেটা সৌভিকও বলছিল। অর্থাৎ এই সময় প্ল্যাটফর্মে ঠিক ভিড় থাকে, অন্যান্য সময়গুলিতে আমরা দেখে অভ্যস্ত। এখন কিন্তু সোনারপুর স্টেশনে 9টার সময় এই চিত্র, ফাঁকা স্টেশন, টিকিট কাউন্টারে যারা দাঁড়িয়েছে। অর্থাৎ সোনারপুর এবং হাওড়া দু জায়গাতেই কিন্তু ছবিটা মোটের উপর এক, ছবিটা অন্যান্য দিনের থেকে একেবারেই আলাদা। ধন্যবাদ সন্দীপ। সৌভিক, তোমাকেও ধন্যবাদ। আজকে সকাল থেকে যেমন আমরা লোকাল ট্রেন চলাচলের উপরে নজর রেখেছি, গতকাল গোটা দিন জুড়ে কিন্তু আমাদের আলোচনার একেবারে শিরোনামে ছিল বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হলো এবং তারপর ফলাফল সামনে, যেখানে জয়ী এনডিএ। তবে জেডিইউর থেকেও বেশি আসনে জিতেছে বিজেপি। আর গতবারের মতো এবারও বিহারের ফার্স্ট বয় কিন্তু সেই লালু প্রসাদ যাদবের দল আরজেডি। কাঁটায় কাঁটায় টক্করে বিহার বিধানসভা ভোটে জিতল বিজেপি জেডিইউ জোট। জোটের মুখ নীতিশ হলেও আসনে নিরিখে তাদের টপকে গেল বিজেপি।
কার্যত একা লড়ে মোদীর সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও একটুর জন্য বিহারের ক্ষমতা অধরা থেকে গেল লালু পুত্র তেজস্বী। যদিও ফের একবার বিহারে বৃহত্তম দল হিসেবে উঠে এলো সেই আরজেডি। বিহারে মোট বিধানসভা আসন 243টি, ম্যাজিক ফিগার 122। বিজেপি জেডিইউ জোট জিতেছে 124টি আসনে, বিরোধী মহাজোটের ঝুলিতে গেছে 111টি আসন, অন্যান্য জিতেছে 7টি আসনে। তবে নীতিশের রাজ্য বিহারেই তার দল জেডিইউকে টপকে বড় দাদা হয়ে গেল বিজেপি। নীতিশের খামতি ঢাকলেন মোদী। বিজেপি জিতেছে 73টি আসনে, সেখানে জেডিইউ জয়ী হয়েছে মাত্র 43টি আসনে। অন্যদিকে জোটের হিসেবে পিছিয়ে থাকলেও একার ফলের ভিত্তিতে বিহারের ফার্স্ট বয় লালু প্রসাদের দল বিধানসভা ভোটে আরজেডি জিতেছে 76টি আসনে, কংগ্রেস জিতেছে মাত্র 19টি আসনে। অন্যদিকে চোখে পড়ার মতো ভালো ফল করেছে বামেরা। 29টি আসনে প্রার্থী দিয়ে 16টিতেই জিতেছে তারা। তবে কড়া টক্করে একেবারে শেষ মুহূর্তে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছে আরজেডি। তাদের দাবি 119টি আসনে গণনা শেষের পর মহাজোটের প্রার্থীরা জিতেছিল। রিটার্নিং অফিসার তাদের শুভেচ্ছাও জানান, কিন্তু এখন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। উল্টে বলা হচ্ছে মহাজোটের প্রার্থীরা হেরেছেন। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও আছে গণতন্ত্রে এরকম লুট চলে। 119টি নটিতে জয়ী দেখানো হচ্ছে। নীতিশ কুমার আধিকারিকদের ফোন করে বিভ্রান্ত করছেন। जो माननीय चुनाव आयोग को हमने बताया कि 2 दर्जन सीटों में हेराफेरी की कोशिश शाम 5 बजे के बाद शुरू की हुई है और मुख्यमंत्री कार्यालय से हुई है। पूरे दिन हम लीड करते रहे और कैंडिडेट को ये कह दिया जाए कि आप बैठिए, अब सर्टिफिकेट देने का वक्त है, और अचानक आके कहा जाए कि ना साहब रीपोल हुआ और रिकाउंटिंग हुई और आप 56 वोट से हार गए। तो मैं आपको अभी भी बता रहा हूं कि इतनी कुत्सित तरीकों की कोशिश के बावजूद सरकार हमारी बनेगी। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য সমস্ত নিয়ম মেনে যথাযথভাবে গণনা হয়েছে। आयोग के सभी अधिकारी और पूरी मशीनरी बहुत ही मुस्तैदी से, पूरी मेहनत से निर्वाचन की समस्त प्रक्रियाओं को पूरी तरह से ठीक ढंग से समझ के उस तरह से ये मतगणना का कार्य करा रही है। आयोग कभी भी किसी के दबाव में नहीं रहा है। বিহার ভোটের মুখে এনডিএ থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও নীতিশ কুমারের দলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ। মাত্র একটি আসনে জিতেছে প্রয়াত রামবিলাস পাসওয়ানের দল। তবে ঘোষিত লক্ষ্য মতো ভোট কেটে নীতিশ কুমারের দলকে ধাক্কা দিতে পেরেছে তারা। উল্টো থেকে সীমাঞ্চলে অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মহাজোটকে বড়সড় ধাক্কা দিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসির দল মিম কংগ্রেস এবং আরজেডি ভোট কেটেছে। আর সংখ্যালঘু ভোট ভাগ হওয়ায় বড়সড় সুবিধা হয়েছে বিজেপি। ভোটের ফল পরিষ্কার হতেই বিহার এবং দিল্লিতে উৎসব পালন শুরু হয়ে যায়। पुनः इस बात को बिहार के जनमत ने स्पष्ट किया है कि बिहार में विकास, शांति, लोकतंत्र और सामाजिक सद्भाव के शासन को निरंतर रूप से जनता ने अपना पूरा समर्थन दिया और पुनः एनडीए को एक बार फिर पूर्ण बहुमत प्राप्त हुआ है। বিহারের ভোট প্রচারে মোদী অমিত শাহরা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন ভোটের ফল যাই হোক না কেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই হবেন। কিন্তু প্রশ্ন হলো বিজেপি যেখানে জেডিইউর থেকে অনেক বেশি আসনে জিতছে সেখানে তারা কি শেষ পর্যন্ত নীতিশকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়বে? আর যদি ছাড়েও তাহলে কি আগামী 5 বছর নীতিশ স্বাচ্ছন্দ্যে সরকার চালাতে পারবেন? তবে এরই মধ্যে একটা জিনিস স্পষ্ট, বাবা জেলে মা ভোটের প্রচারে নামেননি। এই পরিস্থিতিতে মাত্র 31 বছরে তেজস্বী যাদব যেভাবে বিহারে ঝড় তুললেন তাতে আগামী দিনে লালুর যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের জায়গা পাকাপাকি করে ফেললেন তিনি। এবিপি আনন্দ। ছট পুজো নিয়ে রাজ্যে কোনো পরিকল্পনা নেই এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। শোভাযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টে চলা মামলায় কোনো নির্দেশ না দেওয়া হলে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ রায় আদালতের। রবীন্দ্র সরোবরে ছট পুজোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তা নিয়ে সর্বোচ্চ আদালতই শেষ কথা বলবে। সেই মামলায় চূড়ান্ত নির্দেশ না দেওয়া হলে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ। হেঁটে কোন রকম শোভাযাত্রার অনুমতি দেওয়া অসম্ভব। ছট পুজো নিয়ে মামলার রায় জানালো কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার ভার্চুয়াল শুনানি হয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। আদালত সূত্রে খবর, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে আদালত প্রশ্ন করে, ছট পুজো নিয়ে আপনাদের পরিকল্পনা কি?
অ্যাডভোকেট জেনারেল বলেন, কলকাতায় 156টি জলাশয় ও 380টি ঘাট আছে। সমস্ত মানুষকেই গঙ্গার ঘাটে আসতে হবে তার কোনো মানে নেই। বিচারপতিরা বলেন, কলকাতা ছাড়াও শিলিগুড়ি, আসানসোলেও ছট পুজো হয়, সেগুলোর ক্ষেত্রে পরিকল্পনা কি? পুজোর দিন তো ভোর 4টে থেকে আতশবাজি, শব্দবাজি, ডিজে শুরু হয়ে যায়। দুর্গা, কালী ও জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে শোভাযাত্রা নিষিদ্ধ করেছি। ছট পুজোয় সেই অনুমতি দেওয়া সম্ভব নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ছট ও অন্যান্য পুজোর পার্থক্য আছে। ছটে নির্দিষ্ট সময় শোভাযাত্রা বের হয়। কোন পরিবারের কতজন যাবেন তা রাজ্যের পক্ষে ঠিক করে দেওয়া সম্ভব নয়। আদালত তার পর্যবেক্ষণে বলে, তার মানে ছট পুজো নিয়ে রাজ্যের কোনো পরিকল্পনা নেই। যেখানে স্কুল 8 মাস বন্ধ, মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফেরেনি, সেখানে এই ধরনের অনুমতি দেওয়া ঠিক নয়। ছট পুজোর নেচার অফ ফেস্টিভিটিটা ডিফারেন্ট হওয়ার জন্য এখানে কমপ্লিটলি আজকে কতগুলো গাইডলাইন্স দিয়েছেন। ছট পুজোকে কেন্দ্র করে যেটা আমরা দেখি একটা সারা রাতের একটা প্রসেশন, সেই বিষয়টা কিন্তু থাকছে না। শব্দ, আতশবাজি এগুলো থাকছে না। আদালত নির্দেশ দিয়েছে, যেখানে যেখানে ছট পুজো হবে সেখানে রাজ্য সরকার নজরদারি চালাবে। কোনো পরিবারের দুজনের বেশি যেন জলাশয়ে না যান। হেঁটে কোনো রকম শোভাযাত্রা করা চলবে না। ঢাক বা ছোট বাদ্যযন্ত্র ছাড়া ব্যবহার করা যাবে না চড়া বাদ্যযন্ত্র। খোলা যানবাহনে আসা যেতে পারে, কিন্তু সীমিত সংখ্যক মানুষ জলাশয়ে যেতে পারবেন। পাশাপাশি হাইকোর্ট আরও জানিয়েছে, কড়া হাতে পরিবেশ আদালতের নির্দেশ মেনে চলতে হবে। পাড়ায় পাড়ায় কলকাতা পুরসভা ও বিশিষ্ট পুরসভার প্রতিনিধিরা সচেতনতামূলক প্রচার চালাবেন। ভিড় সামলাতে কোনো অসুবিধা হলে রাজ্য আইন মোতাবেক পদক্ষেপ করতে পারবে। ছট পুজোয় আতশবাজি নিষিদ্ধ। পুজোর ছুটির পর আদালত খোলার 1 সপ্তাহের মধ্যে রাজ্য পুলিশের ডিজি ও কমিশনারেটের সিপিরা আদালতে রিপোর্ট জমা দেবেন। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।